শুরুতেই মাইটিভি বিশেষ। সংস্কার আগে নাকি নির্বাচন, এই প্রশ্নে বিএনপির সাথে জামায়াতের দূরত্ব রয়েছে বলেও মনে করা হয়। সেই দূরত্ব আসলে কতটা, একান্ত সাক্ষাৎকারে তা পরিষ্কার করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি জানিয়েছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার চায় তার দল, যাতে কোনোভাবেই নির্বাচন নিয়ে প্রশ্ন না ওঠে। 6 মাসের মধ্যে সংস্কার সম্ভব এবং তা করা হলে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে যেতে জামায়াতের কোনো অসুবিধা নেই বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে অবসান হয় ফ্যাসিবাদী শাসনের। এর 3 দিন পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরুতে রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের উপর গুরুত্ব দিলেও পরবর্তীতে এক ধাপ এগিয়ে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানায় বিএনপি সহ মিত্র কয়েকটি দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। যদিও জামাত সহ অন্য কয়েকটি দলের অবস্থান ছিল ভিন্ন। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে, তবে এর আগে মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। এহেন পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে আপত্তি নেই বলে জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এ বিষয়ে কথা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের সাথে। বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত টেন্টেটিভ যে টাইম, যে আইডিয়া তারা দিয়েছেন, তার মধ্যে ওনারা নির্বাচন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনীয় সংস্কার কাজটা তার আগে সারতে হবে এবং আমরা বিশ্বাস করি এটা সারা সম্ভব। জামাতের শীর্ষ এই নেতা মনে করেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন করা হলে তা কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে না। উইদাউট রিফর্ম ইলেকশন প্রক্রিয়ার সাথে রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলো ইনভলভ হবে, তো সেখানেই তো ফ্যাসিবাদের দোসররা একটা বড় সংখ্যক রয়ে গেছে। তো উইদাউট এনি রিফর্ম যদি ইনারাই নির্বাচন পরিচালনা করেন, তো সেই নির্বাচন নিরপেক্ষ হবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। জামাত সেক্রেটারি জেনারেলের মতে, নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে দীর্ঘমেয়াদী সংস্কার। আমরা তো রাষ্ট্রের সমস্ত অর্গানের সংস্কার এখন করতে বলছি না, ইট উইল টেক টাইম। এটা একটা নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব, কারণ আমাদের রাষ্ট্রের সমস্ত বিভাগগুলো কিন্তু পলিটিসাইজ হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে। তো এটার জন্য সময় লাগবে, 2-4 বছর লাগবে। এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। তো ইলেকশনের সাথে রিলেটেড যে সমস্ত বিভাগ, সেগুলোর সংস্কার 6 মাসের মধ্যে করা সম্ভব। দেন ইলেকশনের একটা রোডম্যাপ ঘোষণা হতে পারে। ডিসেম্বরের মধ্যে সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারলে নির্বাচনে অংশ নিতে জামাতের কোনো অসুবিধা নেই বলেও সাফ জানিয়ে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তো সেই জন্য সরকার তো ইলেকশনের একটা টাইমলাইন আইডিয়া দিয়েছেন। তো তার মধ্যে সরকার যদি নিরপেক্ষ করতে পারেন, তো আমরা অংশগ্রহণ করতে পারবো। পরিবেশ তৈরি হলে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। জামাত ইসলামী। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবারে অন্যান্য খবর। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারুল, আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের শুনানির দিন নির্ধারিত হয়েছে। আগামী 2রা মার্চ আপিল বিভাগের এই শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। গত 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস দেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে দেয়া নিম্ন আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। অজ্ঞাত উৎস থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে অবৈধভাবে তহবিল সংগ্রহের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2021 সালের 8 আগস্ট তেজগাঁ থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। উচ্চপক্ষে বাঁধটির দখল করে অবৈধ স্থাপনা, শিল্প কারখানা দূষণ, নাব্য সংকট সহ নানা কারণে খুলনার অধিকাংশ নদ নদী এখন মৃত পায়, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে এসব নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের। আর নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস্তাবজিদ উচ্ছ্বাস। উপকূলীয় জেলা খুলনা সহ বিভাগে নদীর সংখ্যা 138টি। এই বিভাগে 37টি নদীর অস্তিত্ব বর্তমানে রয়েছে সংকটাপন্ন অবস্থায়। দখল, অপরিকল্পিত সেতু নির্মাণ, বাঁধ, স্লুইস গেট, পলি ভরাট, শিল্প বর্জ্য দূষণ ও দখলের কারণে এসব নদী এখন হুমকির মুখে। নদী ভরাট হয়ে যাচ্ছে, আমাদের পানি সরবরাহ এখানে হচ্ছে না, পলি পড়ছে না, এবং জমির যে উর্বরতা, এই উর্বরতা নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে ভাঙন। এসব নদী রক্ষা ও পরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর। আমরা যখন ছোট ছিলাম সে সময় এখান থেকে জাহাজ চলতো, এখন আসছে এই বৃষ্টি হওয়াতে এই নদীটা পুরোপুরি একদম ভরাট হয়ে গেছে। অবৈধ বালি বটে কাটা দখল করে আছে। প্রশাসন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কর্ণপাত করে না বা দেখভাল করছে না। নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদের আইন থাকা সত্ত্বেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ বলছেন পরিবেশবিদরা। সেটি দেখার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষ আসলে এ ব্যাপারে অনেকটা উদাসীন, দায়িত্ব জ্ঞানহীনতা তারা পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর জেলা প্রশাসন বলছে নদী বন্দোবস্ত ও অবৈধভাবে দখলের সুযোগ নেই। দখলের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার লোক পাঠায় ভিজিট করে দেখে যদি আমরা মনে করি যে অবৈধ বালু উৎপাদন হচ্ছে, তাইলে আমরা এটা আমাদের অফিসিয়াল চিঠির মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করব। নদী ভরাটের যে ইস্যুটা, এটা দখলদারদের যে ইস্যু, রেসপেক্টিভ যে উপজেলা আছে, এসিল্যান্ড আছে, তারা দেখবে আর কি। আর যদি আপনাদের কোনো স্পেসিফিক ইস্যু থাকে আমাদের কাছে দিলে আমরা ওইটা দ্রুত ব্যবস্থা। পরিবেশবাদীদের মতে নদী, খাল, জলাশয় পরিবেশের ভারসাম্য রক্ষার একটি বিশেষ উপাদান। এসব যদি বাঁচানো না যায় তবে পরিবেশের বিপর্যয় দেখা দিবে। শামস্তাবজিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ বালুবাহী গাড়ি চলাচলে শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ঝুঁকি সহ ফসলি জমি হুমকির মুখে পড়েছে। রাস্তার পাশের বসত বাড়িগুলোতে ধুলোর কারণে বসতি অসম্ভব হয়ে গেছে। প্রতিবাদ করতে গিয়ে অবৈধ বালু ব্যবসায়ীদের রেশানলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রতিনিধি লিপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঠিক এভাবেই রাস্তার দুপাশের ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশের বাড়িগুলো টিনের চালে প্রায় 5 থেকে 6 ইঞ্চি পুরো ধুলো, ঘরের দেয়াল বা বেড়া ধুলার আস্তরণের নিজস্বতা হারিয়েছে। বালুর গাড়ির কারণে সৃষ্ট অতিরিক্ত ধুলোয় স্কুলের শিক্ষার্থীদের শ্বাস নিতে কষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগের কথা জানালেন ভুক্তভোগীরা। এক পর্যায়ে গাছের গুঁড়ি ফেলেও প্রতিকার চান এ মানুষেরা। আমরা যে এত বারণ করি তাও এরা মানতেছে না। এই লাহে মুহু যাচ্ছে, ক্ষেত খন তো নষ্ট হয়ে যাচ্ছে। এই 2 রশি ধরেন আমরা খেয়াতি পাইনি, দইলে ঠেলা যাবে পারিনি, একটু পানি দিবে, গলি পানি দেয় না আর ক্রিটিসাইজ করে। মাঠে ক্ষেত খোলা সব কি নষ্ট বুঝছেন। এরা কয় আমরা জোর করেই নেবো, দরকার হলে অস্ত্র ধরেই নেবো। এদিকে ভোর থেকে রাতভর প্রতিদিন বালুবাহী ট্রাক্টর চলাচল ও বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে বৃদ্ধ বা কোমলমতি শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারছে না। 12 থেকে 14 বছর বয়সী কিশোররা ট্রাক্টর চালানোর কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা বলে জানান এলাকাবাসী। ট্রাক্টর চলার কারণে ধুলোবালিতে মানুষ ঘরে বসবাস করতে পারে না, নিঃশ্বাস প্রশ্বাসে সবসময় ধুলোবালি, আর বাচ্চারা স্কুলের থেকে বের হতে পারে না, রোড পারাপার করতে পারে না। এই ধুলোবালির জন্য আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি। এটার জন্য আমাদের সর্দি কাশি সারতে চায় না। আমাদের আসতে গেলে শ্বাসকষ্টের সমস্যা হয়, কাশি হয়, এজন্য আমরা স্কুলে ভালো করে আসতে পারি না।
আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি। বালুবাহী গাড়ির কারণে ধুলায় প্রায় প্রতি বছর লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান পদ্মা তীরবর্তী ভুক্তভোগী কৃষকরা। একাধিকবার নিষেধ করলেও বালু উত্তোলনকারীরা জোরপূর্বক বালু উত্তোলন করছেন বলেও অভিযোগ তাদের। একটা প্রাইমারি স্কুল, মাদ্রাসা, এগুলো তো সমস্যা হয়। তারপরেও আমরা বলেছিলাম তোরা চালা, রাস্তা ভাগাভাগি করে চালা, কারোর যাতে সমস্যা না হয়। তো এখন ওরা কয় এই রোড ভালো, এই রোড দিয়ে আমরা যাব। থানাতে এরকম কোনো অভিযোগ দেওয়া হয় নাই, গাড়ি বন্ধের একটা দেওয়া হয়েছে আর কি, যে গাড়িটা আপাতত বন্ধ থাক, আমরা একটু বুক ভরে নিঃশ্বাস নিয়ে আমরা যাতে একটু ভালোভাবে চলাফেরা করতে পারি, এই কারণে। অপরদিকে শীঘ্রই বালু উত্তোলন পুরোপুরি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনাকে চাঁদা না দেওয়ার কারণেই উনি হচ্ছে আমার এইসব বিভ্রান্ত মিথ্যা আচার করে বেড়াচ্ছে। ঠিক আছে, পুলিশকে ইতিমধ্যে বলা হয়েছে যে সেখানে যেন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে। এর পাশাপাশি আমরা অতি দ্রুত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সারা দেশের মতো হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়ক একটু বেশি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত 3 হুইলারে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মহাসড়কে ব্যাটারি চালিত 3 হুইলার বন্ধে পদক্ষেপ নেই কোনো হাইওয়ে থানা পুলিশের। গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত 3 হুইলার, অটোরিকশা, ইজি বাইক, সিএনজি ও নসিমন। ফলে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার বেড়েছে উদ্বেগজনক হারে। এসব 3 চাকার যানবাহনের বেশিরভাগই চলাচল করে সড়কের উল্টো পথে। যত্রতত্র সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে এসব যানবাহন। মহাসড়ক দাপিয়ে বেরোনো এসব নিষিদ্ধ যানবাহন বন্ধে হাইওয়ে পুলিশের নেই কোনো কার্যকরী উদ্যোগ। এসব 3 চাকার যানবাহনের চালকদের অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ। এই পাশে ও পাশে যাই যার মতো করে যেখানে ইচ্ছে সেখানে গাড়ি রাখি। হরেন দিলে ওরা ট্যানবাম বুঝে না, এদের কারণে আমাদের অনেক সমস্যা, অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনার পরিমাণটা আমাদের বেড়ে যাচ্ছে। গাড়ি সামলাইতে বলে আমাদের সমস্যা হয়ে যায় না, কারণ আমরা গাড়ি কন্ট্রোল করতে পারি না। স্থানীয় জনসাধারণ বলেন, হাইওয়ে পুলিশের তদারকির অভাবে মহাসড়কে 3 হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না। হাইওয়ে যে রাস্তার যে আছে পুলিশের যে কাজ আছে, কোনোদিন তাদেরকে দেখলাম না যে আপনারা রাস্তার উপর কেন আপনারা গাড়ি রাখছেন বা এগুলো রাখা যাবে না। মহাসড়কে 3 হুইলার নিষিদ্ধ থাকায় নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 3 হুইলারগুলো তারা রুটে, ফিডার রুটে চলবে, তারা হাইওয়েতে কোনোভাবে আসবে না। যখনই হাইওয়ে উঠবে তখন এটা অবৈধ, তখনই তার বিরুদ্ধে আমরা মামলা নিয়ে থাকি। দেশে 40 লাখেরও বেশি 3 হুইলার রয়েছে। দুর্ঘটনা রোধে মহাসড়কে 3 হুইলার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। বয়লারে লিকেজ হওয়ার কারণে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার 4 দিনের মাথায় আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির 3 ইউনিটের মধ্যে শনিবার সন্ধ্যায় 125 মেগাওয়াটের 1 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলক শুরু হয়। রাত 8টার পর থেকে এই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন যাবৎ 2 ইউনিট বন্ধ থাকার পর গত 18 ফেব্রুয়ারি 1 নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দিলে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রমজানে নিত্য পণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ এবং গ্যাস, বিদ্যুৎ, পানি সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কনজার্নস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্লাব চট্টগ্রাম ও যুবক ক্যাব চট্টগ্রাম উদ্যোগে অনুষ্ঠিত হল নাগরিক পদযাত্রা। এতে তেল সহ নানা পণ্যের দাবি বৃদ্ধির প্রতিবাদী ব্যানার, প্লেস্টো নিয়ে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় নাগরিক পদযাত্রা কর্মসূচি। এতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট মজুত নেই, এসব অজুহাতে আসন্ন রমজানে নিত্য পণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকটের সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে সরকারকে এখনই তৎপর হতে হবে। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে এগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে
আপনারা রমজান আসলে মজুদদারি করবেন। বিপ্লব পরবর্তীতে বাংলাদেশে আজকে আমরা দেখছি এই সিন্ডিকেটকারী। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। দেশের মানুষ খুব দ্রুত নির্বাচন চায়, তাই নির্বাচনে রোড ম্যাপ তৈরি করে নির্বাচন দিবেন। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্যেও দিয়ে যে দায়িত্ব নেওয়া হয়েছে বলেও এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর আবু খায়ের ভূঁইয়া। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিকে রংপুরের মানুষ বরাবরই অবহেলিত ও বৈষম্যের শিকার, তাই এই উত্তরাঞ্চলে আর বহিরাগতদের নেতৃত্ব দিতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এসব উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ জেলা ও মহানগর বিএনপির সকল নেতা কর্মীবৃন্দ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান পৃথিবীর পঞ্চগড়ে বিএনপি জনসভায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একটা দুইটা নয়, গণহত্যা করেছে হাজার হাজার। এ সময় তিনি আরো বলেন, মনে কষ্ট যাই হোক, 17 বছর পর নির্বাচন হচ্ছে এবং এই বছরে নির্বাচন হবে। তিনি শনিবার বিকেলে 5:30টায় পঞ্চগড়ে পৌরসভা সংলগ্ন মাঠে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখার দাবিতে, অবনগতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে জনসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাচনী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। যিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুত্তাদির বলেছেন, বিএনপির স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তিনি শনিবার সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে হল রুমে মহানগর বিএনপির 42টি ওয়ার্ড পর্যায়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েলদির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিতে হবে। শনিবার পূর্বাঞ্চলের রাজুক মাঠে বিএনপির 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনে আয়োজিত সমাবেশে এসব কথা বলে। ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ আরও অনেকে। বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার 1 নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা হয়েছে। শনিবার উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
এ সময় তিনি আগামী 5 অক্টোবর নির্বাচনে তফসিল ঘোষণা করে 5 ডিসেম্বর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তৃতা রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পাবলিক মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার AKM ফখরুল আহমেদ তালুকদার। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি SA জলিল হীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার ইয়াকুব আলী শরীফ সহ অন্যান্যরা। সমাবেশে 15টি ইউনিয়ন পৌর শহরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঢাকার ধামরায়ে সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুতিপাড়া মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ আরও অনেকে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা শুক্রবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চর চৌসমুদ্দিন গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শন ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, বাকিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে চার্জার চালিত অটোরিকশা ও সেনাবাহিনীর পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তৈয়ব আলী নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির অটোরিকশা জনিত একটি ট্রাক অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর পিকআপে ধাক্কা দিলে এই দুর্ঘটনাকবিত অটোরিকশার 5 যাত্রী গুরুতরভাবে আহত হয়। পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে পাঠানো হয়। কুষ্টিয়ার ভেড়ামারার মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গোপালনগরে জিয়া মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলার উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু দাউদ, বিএনপির নেতা অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢোলডগর আর ব্যান্ড পার্টির তালে তালে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে খেলায় বগুড়া সুমন ফুটবল একাদশকে 2-1 গোলে হারিয়ে পাবনা জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।